আছে আফটার ইফতার আমরা একসাথে চা খাবো আর কি। এই পর্যন্ত ঠিক আছে। কি খাবার দাবার? হ্যাঁ, না আসলেও আমার দেখা হচ্ছে না, কথাবার্তা হয় না। আসলে এই সরকারি কাজ, সরকারি চাকরি খুব খারাপ জিনিস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে ব্যস্ত থাকতে হয়। আর যেহেতু আমাদের নতুন গভর্নমেন্ট চেয়ারম্যান সাহেব তো এখন একটু অ্যাক্টিভ, তারপর আমাদেরকে দৌড়াতেও হয় সেই ব্যাপারে। আমি যেহেতু বুড়ো মানুষ পিছনে পড়ে যাই আর কি। হ্যাঁ, না আসলে আগের মতো তো হাঁটতে পারি না, চলতে পারি না, একটু রিয়ালিটি। শরীর ভালো না, আমার শরীরের মূল প্রবলেম যেটা দেখা দিয়েছে এখন, আমি সবচেয়ে বেশি প্রবলেম ফিল করছি আমার ওই যেটা আমার পায়ে হিপে হলো আর কি, ওইটাই এখন সমস্যা আমি বেশি বোধ করছি আর কি। আদারওয়াইজ আমার একটু ওজন টোজন কম, সিলেকশনের কারণে সেটা কমবেই সামনে। খুব ক্রাউড হয়েছে স্যার, শ্বাস নিতে সমস্যা, ওই সমস্যাটা আছে না, ওইরকম ক্রাউডে যায়নি তো, অ্যাভয়েড করছি না। ওই নির্বাচনের ক্রাউডগুলোতে আমি মানে একটু দূরে দূরে থাকতাম, ওই ধরনের ক্রাউড ফেস করিনি এখনো। এবার তো আমি যাইনি ওই যে স্মৃতিসৌধে, পার্টিটাতে যাইনি বলে, ওই যেদিন চেয়ারম্যান সাহেব গেলেন সেদিনটা আমি যাইনি, আমি রাত্রিবেলা গেলাম। তো আর কি খবর বলেন? কি আজকেও কি ছাড় নাই নাকি? নো আড্ডা? আড্ডা হবে না, এবার কথা বলতেই হবে নাকি? ক্ষমতা এলো 180 দিনের কর্মসূচি আমরা দেখছি, এখন পর্যন্ত 1 মাস হলো। সরকার আসলে কোন জায়গায় সফলতা অর্জন করলো, কোন জায়গায় আরো বেশি সফল হওয়ার জায়গা ছিল, ব্যর্থ বলবো না, সফল হওয়ার জায়গা ছিল না, এটা তো 1 মাসের ব্যাপার, প্রায় 1 মাস হচ্ছে আর কি। 1 মাসের মধ্যে তো সবচেয়ে বড় সাকসেস হচ্ছে যে কমিটমেন্টগুলো আমরা করেছিলাম আমাদের নির্বাচনের পূর্বে, তার মধ্যে ছিল আমাদের ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট, যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ, সেটা করা হয়ে গেছে। এরপরে আমাদের আছে খাল খনন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে, সারা দেশেই শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। আগামী পয়লা বৈশাখে হবে কৃষক কার্ড দেওয়া হবে। তো দিজ আর ভেরি বিগ অ্যাচিভমেন্টস, এটা ছোটোখাটো কোনো ব্যাপার না আর কি। মানে একটা সম্পূর্ণ নতুন একটা সরকারের 30 দিনের মধ্যেই এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা শুধু কমিটমেন্ট না, বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় কাজ হয়েছে। আর বড় রকমের একটা ঝামেলাও এসছে। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে আর কি, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ। এই যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম বেড়ে গিয়ে তো একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। বাট আল্লাহ রকম এখন পর্যন্ত কিন্তু খুব বলা যেতে পারে যে যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনও বাড়েনি। তেল নিয়ে কোনো রকম বড় রকমের কোনো স্ক্যান্ডাল তৈরি হয়নি এই বিষয়ে। তারপরে সবচেয়ে বড় একটা হচ্ছে, এবার আপনার গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আপনার বেতন না দেওয়ার ঝামেলা নিয়ে যেসব ঝামেলা হয়, সেই সমস্ত ঝামেলা কিন্তু এবার হয়নি, কারণ আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল সবগুলোতে। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা সম্পূর্ণ দুর্ঘটনাই। সেটা হচ্ছে আপনার রেলওয়েতে সান্তাহারে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে করে 3 জন আপনার আহত হয়েছেন, যেটা আপনার লাইনচ্যুত হয়েছে। তো এটাও বোধহয় কয়েক ঘন্টা লাগবে না, আর খুব দ্রুতই এটাকে সামলে উঠতে পারবে আর কি। তো আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি, এবং আমি মনে করি যে আমাদের যেটা মূল কাজগুলো আর কি, আমাদের পার্লামেন্ট শুরু হয়ে গেছে। পার্লামেন্টেও আপনার খুব চমৎকারভাবে প্রথম দিন শেষ হয়েছে, পরের দিনও শুরু হয়েছে। তাতে করে
আপনার যে 133টা আপনার যে অর্ডিন্যান্স হয়েছিল সেগুলো প্লেস করা হয়েছে ফর রাটিফিকেশন, কমিটিগুলো করা হয়েছে পার্লামেন্টের কাজ অনুযায়ী। তো দিজ আর গুড অ্যাচিভমেন্টস। আপনি যখন বলছিলেন যে এক মাসে ওভারঅল একটা সাকসেস আছে, তেমনি ওভারঅল একটা না, অনেক সাকসেস। অনেক সাকসেস আছে। এক মাসে তারপরে ইমামদেরকে এই টাকা দেওয়া হয়েছে, 5,000 টাকা ইমাম, পুরোহিত, এটাও তাকে দেওয়া হয়েছে। জি স্যার, এইগুলির মধ্যে আপনি কিন্তু একটা কথা বলছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে কিছু ঝামেলা চলে আসে, এর মধ্যে এটা একটা যুদ্ধটা আছে। তো আপনার কাছে এই মুহূর্তে সামনের দিনে কোন বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আপনি, স্যার? চ্যালেঞ্জ তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি ইকোনমি ইজ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ আর কি। অর্থনীতিকে আপনার একেবারে সুস্থ করে ফেলা, সঠিক রাস্তায় নিয়ে আসা, এটাকেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে আপনার গভর্নর চেঞ্জ হয়েছে এবং যার ফলে আপনার যে যে নীতি যেটা ফলো করা হচ্ছিল অর্থনীতি, সেটাকে আপনার কিছুটা পরিবর্তন হয়েছে। আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা লোন পেতে শুরু করেছেন, ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো বাড়তে শুরু করেছে। এটা একটা বড় রকমের পরিবর্তন বলে আমি মনে করি আর কি। মানে যখনই আপনার ছোট ব্যবসায়ীরা কাজ করতে পারবে এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং সাধারণ মানুষজন কিনতে পারবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, তখন ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে। বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। এটা একটা বড় জনসংখ্যা এবং সেটাই কিন্তু ইকোনমিটাকে বাড়িয়ে দেয়। 1 টাকা করে খরচ করলেও আপনার প্রতিদিন আপনার প্রায় 20 কোটি টাকা খরচ হবে। আমি একজন বলছি যে একটা কথা বলছি আর কি। তো এই ধরনের একটা ইকোনমি কিন্তু আপনার বড় ইকোনমি দিন দিন প্রসারিত হচ্ছে এবং হবেও বটে। আর যদি একে সঠিকভাবে থাকে, গভর্নেন্সটা ঠিক মতো থাকে, তাহলে নিশ্চয়ই আরও ভালো করবে। নিয়োগ নিয়ে বড় সমালোচনা হচ্ছে বিভিন্ন কোথায় কোথায় বিভিন্ন সেক্টর, জেলা বিভিন্ন পদে, জেলা সিটি কর্পোরেশন, যেমন যেমন সেসব বিষয়ে স্যার, বাংলাদেশের গভর্নর, বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সেই সঙ্গে প্রশাসন সমালোচনা তো থাকবেই। আপনার শোনেন এখন গভর্নমেন্ট যখন পলিটিক্যাল গভর্নমেন্ট তার নিজস্ব পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে নিয়োগগুলো হবে। এটা তো এমন না যে আপনার মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেস্তা নিয়ে আসবে, যে যত দ্য বেস্ট পসিবল যাদেরকে মনে হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। আর যেহেতু দলীয় সরকার কিছুটা দলীয় লোক তো থাকবেই। এটাকে আপনার সমালোচনা হতে পারে, আমরা সমালোচনা হবে না তা বলছি না, কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন নই। স্যার, একটু রাজনৈতিক চ্যালেঞ্জ ইস্যুতে কথা বলতে চাই। দেশের অভ্যন্তরে তো আপনাদের বিরোধী দল আছে, একই সাথে বিগত ফ্যাসিস্ট যারা তারা আছে, এবং জিওপলিটিক্যাল চ্যালেঞ্জগুলো আসলে এই সরকারের জন্য না, আমাদের আপনি ধরেন যে একটা বড় বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে আপনার পতিত ফ্যাসিস্ট বাহিনী যারা আর কি, তারা কিন্তু আপনার চুপ করে বসে নেই। বাইরে থেকে তারা বিভিন্ন রকম কথা বলছে এবং অর্গানাইজ করার চেষ্টা করছে। এটা গেল একটা সাইড, বাট এটাকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে। দ্বিতীয়ত আছে যে আমাদের যারা আপনার পার্লামেন্টে যারা এখন আমাদের বিরোধী দল, তারাও তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। তো কথা বলবেন, এগুলোকে আপনাকে সহনশীলতার মধ্যে আনতে হবে। আমি যেটা বিশ্বাস করি আর কি, যে ডেমোক্রেসি তখনই প্রপারলি ফাংশন করবে যখন আপনি সেটাকে টলারেন্সের মধ্যে আনবেন, সহনশীলতার মধ্যে আনবেন। বিরোধী দল তো কথা বলবেই। বিরোধী দল যদি বলেন, ঈদের পরে আবার বিরোধী দল রাজপথে নেমে আসবে। আমি একটু যোগ করতে চাই যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আসলে একটা আলোচনা তুলেছিল তারা একদম শেষের দিনে, এবং তারা বলছে যে এটা যদি সংসদের আসলে সমাধান না হয় তারপরে তারা রাজপথে যাবে, এবং বলছিল বারবার যে এই পরিষদটা গঠন না হওয়া আসলে দুঃখজনক, যেহেতু জুলাই সনদের মধ্যে পরিষদ গঠনের কথা ছিল। এই বিষয়টাকে ব্যাপার হচ্ছে কি, দেখুন, যেগুলো একতরফাভাবে কথা বললে আপনার সমস্যা হয়। আমরা কিন্তু যে জুলাই সনদের ব্যাপারে আমরা 100% কমিটেড, বাট কোনগুলো যেগুলো আমরা সই করেছি, এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। সেই কমিটমেন্ট আমরা ওখান থেকে এতটুকু নড়ব না। আপনার আমাদের উপর চাপিয়ে দেওয়া যেটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব নাও হতে পারে। তবে সেটা আমরা আলোচনা করেছি। আপনি দেখবেন যে পার্লামেন্টে আমরা কী বলেছি, পার্লামেন্টে খুবই পরিষ্কার করে বলেছি যে আপনারা যে নোটিশ দিয়ে আনুন, বিষয়টাকে পার্লামেন্টে আনুন, পার্লামেন্টে আমরা আলোচনা করি। সে আলোচনার ভিত্তিতে দরকার হলে আমরা বিষয়গুলো নিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবো। কিন্তু পার্লামেন্টে আলোচনা করে যদি আগেই থেকে রাস্তার হুমকি দিতে থাকে, তাতে আপনার সেটা
ওই যে কারণে আমরা পার্লামেন্ট তৈরি করলাম সেটাকে কাজ করা অতটা সঠিক বলে আমি মনে করি না। এটা স্টিল টাইম, অনেক সময় আছে এবং এটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। পার্লামেন্ট হবে শুরু হলো, এখন আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে, তা হবে, ডিবেট হবে, ওয়ার্কআউট হবে, বেরিয়ে যাবে, এটাই তো পার্লামেন্টের বিউটি। পার্লামেন্টে যে আপনার তর্ক বিতর্ক না হয়, পার্লামেন্টে যে ওয়ার্কআউট না হয়, তাহলে তো এই পার্লামেন্ট আপনার বোঝা যাবে যে এটা আপনার ইফেক্টিভ পার্লামেন্ট না। একতরফা একদল থাকলেও তারা তাদের মতো করে বক্তৃতা করে চলে গেল এবং তারা গুণগান গেল শুধু নেতা নেত্রীদের, তাতে কোনো পার্লামেন্টকে আপনি ইফেক্টিভ করতে পারবেন না। পার্লামেন্ট তখনই ইফেক্টিভ হবে যখন আপনার সে তর্ক হবে, বিতর্ক হবে, ওয়ার্কআউট হবে, উত্তেজনা থাকবে, আবত্তেজনা প্রশমিত হবে। দিস ইজ পার্লামেন্ট, দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য পার্লামেন্ট। স্যার, আপনাদের আরো বড় দুইটা অঙ্গীকার ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ দ্রুত আর দুর্নীতি নির্মূল, যেটা বারবার চেয়ারম্যান সাহেব বলেছেন সবগুলো জনসভা। সেইটা কি সেটা কি আপনারা এক মাসের মধ্যে সব না, দেখতে চান? ইতিমধ্যে দেখেন মব কালচারের ব্যাপারটা একদম নাই বললেই চলে। এই এক মাসে সে মবের কোনো ঘটনা, বড় কোনো ঘটনাই ঘটেনি। দুর্নীতিতে অলরেডি আর আপনার দুর্নীতি কমিশন ডিজাইন করেছে, নতুন দুর্নীতি কমিশন আসবে। আমাদের বারবার আমাদের বিভিন্ন জায়গায় যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে থ্রেট করা হয়েছে, বলা হচ্ছে যে জিরো টলারেন্স, এই ব্যাপারে কোনো রকম আপোষ আমরা করবো না। সুতরাং একটু বিগিনিং, শুরু, এরপরে দেখবেন যে দুর্নীতি কত কমে আসছে। স্যার, সেক্ষেত্রে ওই বিতর্কগুলি আসে যে দলীয় লোকজন বেশি নিয়োগ হলে ওই জায়গায় এগুলো তো আমাদের ধারণা, পারসেপশন আমাদের, তাই না? অতীতে দেখেছি যে দলীয় লোক আসলেই আওয়ামী লীগ আসছে, আমরা তো সেটা নাও করতে পারি। যেখানে দলীয় লোকগুলো আসবে, আমাদের 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 ট্র্যাক রেকর্ড তো অতটা খারাপ না, আমাদের ট্র্যাক রেকর্ড ভালোই আছে। আর যারা এসছেন, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা এসছেন, এটা পরীক্ষিত লোক, তারা অত্যন্ত আপনার একাডেমিক্যালি তারা অত্যন্ত যোগ্য, প্রশাসনিক দিক দিয়ে যোগ্য, কোনো দিক থেকে আমি তো অসুবিধা দেখি না। স্যার, আপনি যেটি বলছিলেন যে এক মাসে সরকারের সবচেয়ে সফলতাগুলো হচ্ছে যে আপনারা যে কমিটমেন্টগুলো করেছিলেন সেগুলো কাজ শুরু করেছে। একইভাবে এগুলো ধারাবাহিকভাবে করাও কিন্তু একটা চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে যে মধ্যপ্রাচ্য সময়গুলোতে আমরা দেখেছি যে আপনি সবসময় বলেছেন যে অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থা, রিজার্ভ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। সেই ক্ষেত্রে এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটাকে সামনে রেখে আপনাদের যে এত বান্ধব যে প্রজেক্টগুলো, সেগুলো কন্টিনিউ করা একটা বড় চ্যালেঞ্জ। এগুলো তো আমরা হোমওয়ার্ক আগেই করেছি, নট দ্যাট যে আমরা এটাকে আমরা একটা পপুলিস্ট একটা স্লোগান দিয়ে নেমে গেছি, তা না। আমরা এগুলোর হোমওয়ার্ক করেছি, কোথা থেকে টাকা আসবে, কিভাবে আসবে, তার ফান্ড সঞ্চয় করা হবে, আসবে, এগুলো সমস্ত হোমওয়ার্ক করেই আমরা নেমেছি। এবং আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমাদের এই প্রজেক্টগুলো করতে আমাদের কোনো রকমের কোনো আর্থিক সমস্যার সমাধান করবো না আমরা। সরকার হওয়ার পরে বিএনপি দল এবং অনেকটা এক হয়ে গেছে, তো দলের কার্যক্রম কবে থেকে শুরু? কার্যক্রম তো চলছে, ছোটোখাটো কার্যক্রম আমাদের চলছে। এক মাসের মধ্যে তো সরকার গঠন করতে একটু টাইম লাগছে। সরকার যারা দলের লোক তারা সরকারে চলে গেছেন অনেকেই, বেশিরভাগ, ফলে সেই জায়গাগুলো একটু সময় লাগবে। এটা বিচ্ছিন্ন ব্যাপার না, এটা আলাদা করে দেখা যাবে না। সরকারের কাজ করবে, দল কাউন্সিল হবে বছরের মধ্যেই, আমরা এখন সঠিক সময় নির্ধারণ করিনি, বাট ইট উইল বি, আমার মনে হয় শীঘ্রই হবে এটা। স্যার, একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে আপনি স্থানীয় সরকার মন্ত্রী কবে নাগাদ স্থানীয় নির্বাচন যাচ্ছে, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার সিটি কর্পোরেশনের তো প্রশাসক বসেছে, সেখানে আপনাদের প্রস্তুতি কি, আপনার মন্ত্রণালয়ের প্রস্তুতি কি স্যার? আমাদের মন্ত্রণালয় অলরেডি আমাদের তো মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া। আমরা সেই আলোচনা করছি, আমাদের সিদ্ধান্ত হলেই আমরা জানিয়ে দেবো। এটা কি বছর হতে পারে বা এবছর তো বটেই, নিঃসন্দেহে বছরে। কবে নাগাদ স্যার? এটা তো এই মুহূর্তে আপনাকে সময় নির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু এই বছরই হবে এবং যত দ্রুত সম্ভব করা হবে। স্যার, আমার একটা প্রশ্ন আছে। আমরা দেখেছি গত 17 বছর আসলে যে সরকার ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে কি করেছে, সবাই আসলে দেখেছি প্রতিষ্ঠানগুলো আসলে ভালোভাবে কাজ করতে পারেনি এবং বেশিরভাগ জায়গায় যে অর্থনীতি বা বিভিন্ন রিপোর্ট আমরা দেখেছি। আপনারা যখন ক্ষমতায় বসেন, এখন আসলে প্রতিষ্ঠানগুলোর বাস্তবিক চিত্র কেমন? না, নিশ্চয়ই অবস্থায় নেই। এই প্রতিষ্ঠানগুলো তার নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করা, এটাই তো আমাদের কাজ। আমরা বারবার করে বলেছি যে আমরা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা তৈরি করতে চাই, এটা হচ্ছে আমাদের প্রধান কাজ।
সেই জন্যই আপনি দেখবেন যে অনেকগুলো পরিবর্তন আনা হচ্ছে বিভিন্ন জায়গায়, নট অনলি অফিসিয়ালস, তার স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন আনা হচ্ছে, বিভিন্নভাবে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আপনারা দেখবেন যে কতগুলো জায়গাতে আমরা এমন এমন নিয়োগ দিয়েছি যে নিয়োগ প্রথম দিকে অবাক লাগবে যে এগুলো কেন দেওয়া হলো, কিন্তু তাহলে দেখা যাবে যে এগুলোর পেছনে যে কারণটা আছে সেটা হচ্ছে যোগ্য মানুষ এবং অত্যন্ত সৎ মানুষ, তাদেরকে এগুলোতে নিয়ে আসা হয়েছে। যেমন আমার মিনিস্ট্রির সেক্রেটারি, উনি হচ্ছেন একজন অনেকদিন আগে রিটায়ার করা একজন ইঞ্জিনিয়ার মানুষ, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন আপনার এলজিডি, তাকে দেওয়া হয়েছে আপনার এলজিডি মিনিস্ট্রির সেক্রেটারি হিসাবে। আমরা অত্যন্ত আশাবাদী যে তিনি তখনও অত্যন্ত এফিসিয়েন্টলি কাজ করেছেন, এখনও তিনি এফিসিয়েন্টলি এই কাজগুলো করতে পারবেন, ইনস্টিটিউশনগুলোকে দাঁড় করাতে পারবেন। ঠিক একইভাবে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের মানুষকেই আপনার সামনে আনা হবে যারা যোগ্যতার সঙ্গে কাজ করতে পারবে। সরকারের একটা চ্যালেঞ্জ। আপনার মন্ত্রণালয়ের কথা বলছিলেন, ওই প্রসঙ্গটা ধরেই যদি বলি যে আমরা বিগত সময়ে দেখেছি এই মন্ত্রণালয়কে মূলত পার্সেন্টেজের একটি মন্ত্রণালয় হিসেবে চিহ্নিত করা হতো, কেননা সব বড় ফান্ডগুলো কাজ করা, একই সঙ্গে প্রকৌশলীদের নানা ধরনের দুর্নীতির অভিযোগ ছিল। আপনি সেই আপনারা নিশ্চিন্ত থাকতে কোনো ঘটনা এই মন্ত্রণালয়ে আর শুনতে পাবেন না। স্যার, আমার মানে যেটা জানার ছিল যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জায়গা যেটা বললো যে এটা আসলে ঠিক করাটা আসলে এটা তো একদিনে হয় না। আপনার দুর্নীতি এমন একটা ব্যাধি, এটা কি আপনার ক্যান্সারের মতো, কেমোথেরাপি চলতে থাকবে, কেমোথেরাপি চলতে থাকবে, রেডিওথেরাপি দিয়ে ওকে আবার কাইল করা হবে, তারপর একটা সার্জারি দিয়ে ফেলে দেওয়া হবে। তো দিস ইজ দ্য ওয়ে ইউ মুভ। আপনি এক রাত্রে আমি ঘোষণা করলাম যে আমি দুর্নীতি মুক্ত করে ফেললাম, তাহলে দুর্নীতি মুক্ত হবে না, কারণ ক্যান্সারকে ওইভাবে দূর করতে হয়। স্যার, বিএনপিতে যারা দীর্ঘদিন 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, অনেকে কমিশন পায়নি, কোনো সরকারের দায়িত্ব আসতে পারেনি, তারা ওদের অনেকেরই মন খারাপ, স্বাভাবিক, একটা বিচ্ছিন্ন হয়ে খুব গেছে। স্বাভাবিক। তাদেরকে accommodate করার বিচ্ছিন্ন কেউ হয়নি, আমরা সবাইকেই আমরা হয় আপনার রাজনৈতিক দলের সঙ্গে, সরকারের সঙ্গে, জনগণের সঙ্গে আমরা সম্পৃক্ত করবো, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যোগ্যদেরকেই পদায়ন করা হয়েছে, এই যোগ্যতার ভিত্তি কি? আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন ভিসিকে দেখেছি, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে যুবলীগের সেক্রেটারি সভাপতি হতে চেয়েছিলেন। এখনো যারা পদায়ন হচ্ছে তাদের কি ভিত্তি? বিএনপি করে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি মির্জা আব্বাসের স্লোগান দিয়েছে, এটাই কি ভিত্তি নাকি কোনো কিছু? আপনি এই জিনিসগুলোকে এইভাবে দেখলে ভুল করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যাকে করা হয়েছে তার একাডেমিক ক্যারিয়ারটা দেখেছেন আপনি? অল অ্যালং ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস হয়নি তো আপনার আওয়ামী লীগ আমাদের মতো থার্ড ক্লাস পাওয়ার লোককে ভিসি দেওয়া হয়নি, এখন দেওয়া হয়েছে অল অ্যালং ফার্স্ট ক্লাস, যার যোগ্যতা আছে এবং পিএইচডি করেছে অত্যন্ত ভালো ইউনিভার্সিটিতে বলেই তাকে দেওয়া হয়েছে। এবং তিনি কিছুদিন একটা ইউনিভার্সিটি চালিয়ে এসছেন, 1.5 বছর তিনি ওপেন ইউনিভার্সিটিতে তিনি ভাইস চ্যান্সেলর পদ চালিয়ে এসছেন। সুতরাং আপনি কোনো মতেই ওইটার সময়কে সঙ্গে এই সময়কে তুলনা করতে পারেন না। Anything else? হ্যাঁ, গল্প আমিও করতে চাই। আমার তো প্রধান উদ্দেশ্য ছিল তো গল্প। সুমন ভাই একটু কিন্তু মোটা হয়েছে, আমার একটা যে আপনি তো দুইজন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন, একজন বেগম খালেদা জিয়া আর একজন। আমি কিন্তু 3 জনকেই দেখেছি আপনাকে। প্রেসিডেন্ট জিয়া রহমানকে অ্যাজ প্রেসিডেন্ট দেখেছি, নট অ্যাজ এ মিনিস্টার বাট অ্যাজ প্রাইভেট সেক্রেটারি টু এ ডেপুটি প্রাইম মিনিস্টার। এরপর আমি দেখেছি আপনার বেগম খালেদা জিয়াকে তার মন্ত্রী হয়ে, আর এখন দেখছি আবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে তার ক্যাবিনেটের মন্ত্রী হিসেবে। আপনার প্রশ্নটা বলেন এখন। এই তিনজনের ভিতরে আপনার খুব ডাইনামিক কাকে মানা? এটা এক কথাই বলি, আপনার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নেতা তার নিজের নিজের স্বকীয়তায় উজ্জ্বল। প্রত্যেকের প্রেসিডেন্ট জিয়া একজন তার ভিন্ন আপনার অ্যাপিল ছিল জনগণের কাছে, মানুষের কাছে, সকলের কাছে। বেগম জিয়ার ছিল আরেক রকম। আর আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী একেবারে নতুন, কিন্তু তার যে গতি দেখছি আমি, সেই গতিটা আমি অত্যন্ত আশাবাদী। আমি দেখছি যে তিনি ছুটছেন, এই 1 মাসের মধ্যে তিনি প্রচণ্ড রকমের একটা, বলা যায় যে তার ভেতরে একটা আর্জ কাজ করছে, তার ভেতরে একটা কাজ করার একটা স্প্রিয়াজ কাজ করছে, তার ভেতরে একটা কিছু কাজ করছে যেটাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে যে কাজ করতে হবে, আমার কাজ করতে হবে।
জনগণের জন্য কাজ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনার আমি দেখতে পাচ্ছি। সুতরাং আপনি কারোর সাথে কারোর তুলনা করা এই মুহূর্তে তো যাবেই না, কারণ ওনার 1 মাসের কাজ আর ওনাদের এক একজনের এক এক রকমের কাজ, তাই না? স্যার, এবার আপনাদের ক্যাবিনেট করলেন, সেই ক্যাবিনেটে যারা প্রথমবার এমপি হলো তারা বড় বড় মন্ত্রণালয় দায়িত্ব পেল। এবার ক্যাবিনেট করার পেছনে আপনাদের আসলে যোগসূত্র কি ছিল, যে একেবারেই নবীন অনেক? এবং দেখবেন প্রবীণ নবীন অনেক আছেন, এবং এর মধ্যে কিছু আছেন আপনারা হচ্ছে একেবারে আপনার বিশেষজ্ঞ, তার নিজের সাবজেক্টে এরা হচ্ছে এক্সপার্টস, বিশেষজ্ঞ, 1 জন 2 জন 3 জন না, বেশ কয়েকজন। তাদের যথেষ্ট দক্ষতা আছে তাদের সাবজেক্টের উপরে, যে মন্ত্রণালয়ে তারা কাজ করছেন তার উপরে, এবং এদের আপনার বিদেশে ট্রেনিং আছে, বিদেশে কাজ আছে, এরকম মন্ত্রী টন্ত্রী আমাদের কয়েকজনই আছেন। ইয়াং জেনারেশনস, ভেরি আপনার জায়াল জেনারেশনস আছে। এরপরে আপনার যারা কষ্ট করেছেন, জেলে গেছেন, গুম থেকেছেন, এমন মানুষও আছে। সুতরাং এটা একটা চমৎকার একটা ভার্সেটাইল একটা আপনার ক্যাবিনেট আমার কাছে মনে হয়, ভার্সেটাইল। স্যার, সংশোধনীটা কি হচ্ছে? হ্যাঁ, সংশোধনী কোনটা? এটা এখনই বলা যাবে না, আমরা মাটিতে সিদ্ধান্ত হবে, সেভাবে আমরা ব্যবস্থা নেব। স্যার, আমরা দেখলাম যে প্রকৃত সরকার মানে আওয়ামী লীগ তো আসলে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তো কিছু কিছু জায়গায় তাদের আবার কার্যক্রম শুরু হচ্ছে বা দেখা যাচ্ছে যে তাদের নেতাদের বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে না, এরা হঠাৎ করে বেরিয়ে আসে আর কি। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না আর কি। তারপরে থেকে আপনি পলিটিক্সটাকে চলতে দেন, আমি যেটা মনে করি, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। এইভাবে আপনার বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, আপনার গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে, তাহলে হবে কি আপনার এটাকে ডিফর্মড একটা হবে। লেট ইট মুভ, ওয়ার্ক, কাজ করুক না। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, তা কাজ বন্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আর আওয়ামী লীগ তো চেষ্টা করবেই, তারা কিছু কিছু কাজ করছে, এটা কিন্তু লাভ তো হচ্ছে, পিপুল তাদেরকে রিজেক্ট করেছে, পিপুল রিজেক্ট করে দিয়েছে একদম আপনার, তাই না? আপনাদের সরকারের বিরুদ্ধে তো যারা বিরোধী দল এখন, তারা অভিযোগ করছে আপনারা আওয়ামী লীগকে নানান জায়গায় পুনর্বাসন করার চেষ্টা করছেন। অভিযোগ তো করবেই ভাই, এ তো বিভিন্ন রকম তাদের মতামত তারা বলবে, তার সঙ্গে করবে, এগুলো তো কোনো প্রমাণ নেই, কথার কথা তো বলা যায়, দায়িত্বশীল কথাবার্তা নিয়ে বলাই ভালো। স্যার, একটা বিষয় জানতে চাই স্যার, যদিও জানি আপনি হয়তো উত্তর নাও দিতে পারেন, সেটা হচ্ছে যে সবাই আসলে ধারণা করছে সরকার নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী হন, অনেক দেশ থেকে শুভেচ্ছা আসে, অভ্যর্থনা আসে বা এই বিষয়গুলি থাকে, সফরের আমন্ত্রণও জানানো, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কোন দিকে যাচ্ছেন, কোন দেশে আগে যাচ্ছেন, সেটা নিয়ে বেশ আলোচনা চলছে স্যার। শোনেন, আপনাদের কাজ আলোচনা করা, লেখা, আর আপনারা যদি আমরা যেটা আপনাদের কাছ থেকে আশা করি দায়িত্বশীল লেখাটা, এটা আশা করি আপনাদের কাছ থেকে। আপনারা লিখবেন তো, আপনাদের স্বাধীনতা অবশ্যই আছে। এখনই তো এই সব বড় কোনো সুযোগে আসেনি, তবে আমাদের ঘোষিত নীতি যেটা, উই আর ফ্রেন্ডস টু অল, সবাই আমাদের বন্ধু, আমরা কোনো পক্ষে বিপক্ষে, আমরা ছোট দেশ, আমরা আমাদের মতো করে আমাদের স্বার্থকে রক্ষা করে, আমাদের যেটা স্বার্থ সেইভাবে আমরা এগোতে চাই, এবং এতে আপনার যে কোনো দেশই আমাদের বন্ধু। স্যার, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল তারা বলছিল মন খুলে সমালোচনা করুন, এরপরে অনেকে মন খুলে সমালোচনা করতে গিয়ে জেলও গেল। বিএনপি সরকারের অবস্থান কি আসলে, বিএনপি সরকারকে নিয়ে সমালোচনা করা? ব্যাপার হচ্ছে এই মুহূর্তে তো আপনি ধরেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আপনারা যা খুশি লিখছেন, সমালোচনা করছেন, তো হচ্ছে তো। এখন পর্যন্ত তো সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি যাতে আমরা বলতে পারেন যে আমরা নেগেটিভ কোনো কাজ করছি। আর এত অল্প সময় বোধহয় বলার কিছু আসেও না, সময়ও পাওয়া যায় না এগুলো, তাই না? হ্যাঁ, কারণ আমাদের তথ্যমন্ত্রী তো প্রত্যেকদিন বলতেছেন এর কথা, যে আমরা সমস্ত খোলা, আমরা সমস্ত ওয়েলকাম করবো, কারো চাপ সৃষ্টি করা হবে না। তা আমরা তো ওইটাই আমাদের নীতি প্রথম থেকে। আপনারা নিরপেক্ষভাবে দেখবেন, সিন্স জিয়া রহমানস টাইম, আপনারা আগে থেকেই দেখবেন যে শেখ মুজিবুর রহমানের সময় দেখবেন যে বিএনপি যখনই ক্ষমতায় এসছে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে কিন্তু মিডিয়া। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সবচেয়ে বড় জিনিস যেগুলো অনেকে বলতে চায় না, আপনার এই যে শেখ মুজিবুর সাহেবের আমলে তারা আপনার সমস্ত পত্রিকা বন্ধ করে দিলেন, মাত্র 4টা পত্রিকা রাখলেন আর সব বন্ধ, তাও ওটা চলো সরকারি নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে। অসংখ্য সাংবাদিক সেদিন আপনার বেকার হয়ে গিয়েছিল, পত্রিকাই নেই তো সেগুলোর থেকে, তাই না? দেখেন মজার ব্যাপার হচ্ছে এই কথাগুলো অনেকে বলে না, মনে করতে চায় না, বাট
ওটা একটা টার্নিং পয়েন্ট ছিল, কিন্তু ওটা আমাদের সংবাদপত্রের স্বাধীনতার মধ্যে একটা টার্নিং পয়েন্ট ছিল। একেবারেই আমরা পুরোপুরিভাবে একটা ক্লোজড একটা মিডিয়ার মধ্যে গিয়ে পড়লাম, একটা আপনার যেটাকে আমরা বলি যে অটোক্রেসি শুধু নয়, একটা একেবারে একদলীয় শাসন ব্যবস্থা গিয়ে কিন্তু পড়লাম। তো এটার সমালোচনা কিন্তু আমরা অনেকেই আমরা ঠিক মতো করি না, ভুলে যাই, দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি এট দ্যাট টাইম। এবং জিয়া রহমান যেসব খুলে দিয়েছিলেন, সমস্ত পত্রপত্রিকা চালু হয়ে গিয়েছিল, এটাও অনেকে বলে না। ওই সময় তিনি প্রমোট করেছিলেন কীভাবে সাংবাদিকদেরকে, প্রমোট করেছিলেন কীভাবে আপনার সংবাদপত্রকে, এই জিনিসগুলো কিন্তু দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিং। এগুলো আমাদের সব মনে রাখা উচিত আমাদের ইতিহাসের দিক থেকে। 2 নম্বর হচ্ছে কি যে পরবর্তীকালে আমরা দেখেছি যে আপনার এরশাদ সাহেবের আমলে, পরে ম্যাডাম যখন এসছেন, তাহলে একইভাবে আপনার সংবাদপত্রের স্বাধীনতাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং আপনার বাইরের স্বাধীনতা, চ্যানেলগুলোকে আপনার অনুমতি দেওয়া, চ্যানেলের কাজ করা, এগুলো তখনই হয়েছে। এবং এই জিনিসগুলো কিন্তু যদি আপনি কেউ রিসার্চ করে, আমি জানি না আপনাদের মধ্যে এগুলো করে কিনা, যে ধারাবাহিকভাবে আপনার সংবাদপত্রের স্বাধীনতাটা কোন সময়ে খর্ব হয়েছে, কোন সময় বেশি হয়েছে যদি দেখা যায়, তাহলে কিন্তু আমরা দেখবো যে যখনই বিএনপি গভর্নমেন্টে এসছে, তখনই সবচেয়ে বেশি সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকরা ভোগ করেছে। বিগত বাবারে আজকে কিন্তু বেশ বড় পড়েছে। তো দেখবেন যে 15-16 বছরে কিন্তু সবচেয়ে সাফার করেছে কিন্তু আপনার সংবাদপত্রের গণমাধ্যম, সবচাইতে। আমরা তো রাজনৈতিক নেতারা করেছি, রাজনৈতিক দলগুলো করেছে, তা আপনারাও কিন্তু কম করেননি। এতটুকু একটু এদিক ওদিক কথা বলেছেন কি, লিখেছেন কি, আপনার জেলের মধ্যে করে দিয়েছেন। হ্যাঁ, আপনাদের একটা কমিটমেন্ট ছিল, আমাদের তো এখনো বেতন কাঠামো সহ অন্যান্য অনেক সমস্যা রয়েছে। এগুলো অবশ্যই, এগুলো আমরা কিন্তু ঠিক বললেন না, আমরা কিন্তু গত সরকারের জিয়ার ম্যাডাম জিয়ার সরকারের সময় গুরুত্ব দিয়ে কাজও করেছি। আমরা কমিশনও করেছি, আপনার ওয়েজ বোর্ড কমিশন করেছি, আপনারা ভুলে যাচ্ছেন কেন? বাস্তবায়িত করতে সময় পাইনি আমরা, এটা তো সময় দেননি তো, অন্য গভর্নমেন্টে শিখেছে। এখন দেখবেন যে আমরা কীভাবে সেগুলোকে বাস্তবায়িত করি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সরকার যে যারা ক্ষমতা আসে, তারা তো আসলে ক্ষমতাটাকে এনজয় করে বা ক্ষমতাটাকে তারা জনগণের জন্য কাজ করার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ 17 বছর আপনারা বিরোধী দলে ছিলেন, এবং আপনাকে দেখেছি, আমরা নিজেরাও কাজ করেছি আপনার সাথে, অনেক সময় অনেক টিয়ারশেল মাঝখানেও আপনি রাস্তা দাঁড়িয়েছিলেন। পল্টন সেক্রেটারির সামনে আপনার সঙ্গে আমিও ছিলাম, আমরা সবাই ছিলাম, দাঁড়িয়েছিলাম 7 ডিসেম্বর, 10 ডিসেম্বর কেন্দ্র করে। ওই যে সময়গুলি, যে ঘটনাগুলি ঘটতো, বা বিরোধী দল 17 বছর ছিলেন, এখন আপনি একবার ক্ষমতায় আসছেন, আপনার কাছে যদি আপনি বলার সময় তারপর জিজ্ঞেস করছেন কোনটাকে বেশি আপনি প্রাধান্য দেন বা এনজয় করেন? আসলে এটা তো এনজয় করার ব্যাপার। আমরা কিন্তু যারা পলিটিক্স করি, আমরা 99% মানুষ আমরা কিন্তু পলিটিক্স করি রেসপন্সিবিলিটি নিয়ে, আমাদের দায়িত্বশীলতা থেকে আমরা রাজনীতি করি। আমাদের একটা আপনার বলতে পারেন যে এক ধরনের আর্চ থেকে আমরা পলিটিক্স করি। সেই আর্চটা হচ্ছে আমাদের জনগণের সঙ্গে থাকা, জনগণের কাজ করার চেষ্টা করা, জনকল্যাণমুখী কাজগুলো করা। এটা এখন যখন আমাদেরকে অপোজিশন পিটিয়েছে, গভর্নমেন্ট তো আমাদেরকে প্রচুর পিটিয়েছে, তা আমরা কখনো হাল ছেড়ে দিইনি। আমরা রাস্তায় থেকেছি, কথা বলেছি, আমরা কখনো হাল ছেড়ে দিইনি। মেইন টার্গেট ওয়াজ যে না, আমাদেরকে এদিকে পরাজিত করতে হবে, তাই না? আজকে যখন আপনার জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এসেছি, আমাদের টার্গেট কিন্তু জনগণই আছে, যে আমাদেরকে জনগণকে খুশি করতে হবে, উইন দেম ওভার, তাকে ভালোবাসা নিয়ে আমাকে আবার নেক্সট ইলেকশনে যেতে হবে। এই সিস্টেমটা আমরা চালু করতে চাই, যে আপনি যখন সরকারে আছেন, আপনি এমনভাবে কাজ করবেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবার যেন আপনি আসতে পারেন। আমি বুঝতে পারছি আপনাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবই থাকবে, তা নাহলে তো আপনি এটা হবে না। ওটা সিস্টেমটাই এটা। আপনার যদি আমরা কেউ খারাপ কাজ করি, প্রধানমন্ত্রী উইল হ্যাভ এভরি রাইট টু আপনার আমাদেরকে বাদ দেওয়ার জন্য। অথবা আমরা যদি পুরো ক্যাবিনেটই খারাপ করি, কথা বলছি, তাহলে জনগণের দায়িত্ব থাকবে 5 বছর পর আমাদেরকে বের করে দেওয়া। এই সুযোগে আপনাদের আমি একটা গল্প বলি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনার উইনস্টন চার্চিল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরো, তিনি হেরে গেলেন ইলেকশনে। ইংল্যান্ডে ইলেকশন হলো, ইলেকশনে হেরে গেলেন। তো
সাংবাদিকের থেকে জিজ্ঞেস করলো যে এই কেমন ঘটনা ঘটলো, ইউ আর দ্য হিরো অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেখানে আপনি হেরে গেলেন। তো উনি সেই স্বভাব চরিত্রে চুরুটটা মনে চুরুট নিয়ে তিনি বলেন, দ্য ব্রিটিশ পিপল হ্যাজ গট এভরি রাইট টু কিক মি আউট অফ পাওয়ার। এইটাই হচ্ছে গণতন্ত্র। কীভাবে তিনি নিলেন, কত সহজভাবে, যে আমাকে বের করে দেওয়ার সমস্ত অধিকারই তাদের আছে, তারা আমাকে বের করে দিয়েছে, আমাকে ক্ষমতায় থাকতে দেয়নি। এটাই হচ্ছে আমার গণতন্ত্র। এটাকে যেদিন আমরা নিতে পারবো সেদিন দেখবে গণতন্ত্র এখানে বিকশিত হবে, মারামারি কাটাকাটি কমবে, প্রত্যেকবার ক্ষমতায় আসবো আর মারপিট করবো, আর ক্ষমতায় যাবো এগুলো করতে হবে না। এই সিস্টেমটা চালু করি, লেট আস অল ওয়ার্ক টুগেদার। আমি এই কথাই বলতে চাই, যেমন আজকে আপনার হুমকি দিচ্ছে অপোজিশন যে আপনার আবার শুরু করবো। ভাই দেখেন না আমরা কি করছি, দেখেন আপনাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে কী হয়। এই কথা পার্লামেন্টের কথা বলেছি, লেট আস ডিসকাস ইট ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে কথা বলি, পার্লামেন্টের সমাধানের চেষ্টা করি। সবসময় যুদ্ধন্দি মনোভাব নিয়ে থাকলে তো আপনার গণতন্ত্র চলবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আগামী 5 বছর তরুণরা কেমন বাংলাদেশ তরুণরা কেমন বাংলাদেশ পেয়েছে তাদের উপর নির্ভর করবে কিছুটা, কারণ এখানে আপনাকে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের হাতে আলাউদ্দিনের চেরাগ নেই। আমাদের প্রায় 4 কোটি মানুষ বেকার, তার মধ্যে 2 কোটি বোধহয় শিক্ষিত বেকার। তো চ্যালেঞ্জ ওই জায়গায়, এটাকে যত দ্রুততার সঙ্গে সব আমরা চেষ্টা করছি যে আপনার ইকোনমিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে জব অপরচুনিটিস ক্রিয়েট করা যায়, ইকোনমিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে আপনার আমরা বাইরে থেকে যে আয় করছি সেটাকে বাড়ানো যায়, শিল্প কলকারখানা বাড়ানো যায়। এটা এত দ্রুত তো হবে না, একদিনে তো হবে না। যেমন আপনাকে আমি বলি, আমি ঈদের পরের দিন আমি আমার দেশের বাড়ি ঠাকুরগাঁতে যাব। আর ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী উত্তরাঞ্চলে অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য একটা টিম করে দিয়েছেন উনি, ফিজিবিলিটি দেখার জন্য। ওই টিম চলে যাচ্ছে, আমরা তাদেরকে নিয়ে ঘুরে জায়গাগুলো দেখাবো কোথা থেকে আমরা কী করতে পারি। যেমন আমার ওখানে প্রচুর আলু নষ্ট হয়ে যাচ্ছে, মানে আলুকে কী করে আমরা আপনার প্রিজার্ভ করতে পারি, তাকে আপনার ময়েশ্চার কমিয়ে তাকে আমরা পরে বাজারজাত করতে পারি, সেটার ইন্ডাস্ট্রিগুলো বা তার টেকনোলজি আমাদেরকে কাজে লাগাতে হবে। ঠিক একইভাবে সবজি, প্রচুর সম্ভাবনা আছে। আপনার সৈয়দপুরের পাশেই এক ভদ্রলোক, আপনার সৈয়দপুর এয়ারপোর্টে কিছু দূরেই এক ভদ্রলোক একটা ইন্ডাস্ট্রি করেছেন। আমাদের ওদিকে এখন প্রচুর ভুট্টা চাষ হয়। তো ভুট্টার যে আপনার গাছটা, এটা তো আপনার ভুট্টা চলে যাওয়ার পরে এটা আপনার নষ্ট হয়ে যায়, ওইটার ছোবড়াটা দিয়ে সে আজকে ইন্ডাস্ট্রি তৈরি করতেছে এবং সেটা জয়েন্ট কোলাবোরেশনে করতেছে। চমৎকার একটা কাজ হতে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে আমরা উই ক্যান প্রসিড। তো ধৈর্য ধরলে সবই পারা যাবে। আর কি নাই, এখন আমি আপনাদের সব ঈদ কি ঢাকায় না বাইরে? ঢাকায় দেখা হবে না। আমি যাবো ঈদের পরের দিন। না, ঈদ থেকে করতে কিছু ফর্মালিটিস আছে আমাদের। হ্যাঁ, যমুনায় থাকতে হবে, তারপর আপনার আমাদের যে ম্যাডামের আর আমাদের প্রেসিডেন্ট জিয়ার মাজারে জিয়ারত করতে হবে। এগুলো তো আমাদের দায়িত্ব আছে আর কি, সেগুলো করে যেতে হবে। হ্যাঁ, হয়তো রাস্তাটা দিয়ে দাও, আমি শেয়ার করি। আপনারা একটা লোক পাইছিলেন এত কৃপণ।